গতকালই আমরা একটি ভিডিও করেছিলাম 26,000 চাকরি বাতিল সংক্রান্ত বিষয়ের উপর, এবং সেখানে পরিষ্কার বলা হচ্ছিল আমাদের তরফ থেকে যে এই যে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস করতে বলা হয়েছে, ফ্রেশ টেন্ডার ডেকে, এবং সেগুলোকে করা শুরু থেকে নোটিফিকেশান দেওয়া, সেখান থেকে শুরু করে বৈধ কাউন্সেলিং পর্যন্ত নিয়ে যাওয়া, এই এতগুলো কাজ যদি সঠিকভাবে করতে হয় সেটা 3 মাস সেই সময়ের মধ্যে সম্ভব নয়। সেইখান থেকেই স্কুল সার্ভিস কমিশনের থেকে আজকে প্রেস কনফারেন্স করে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বাবু বলে দিলেন এবং মুখ খুললেন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে 3 মাসের মধ্যে কখনো এই নিয়োগ প্রক্রিয়া ইনিশিয়েট করা তাদের পক্ষে সম্ভব নয়। একবার নয়, একাধিকবার তিনি এই কথা একদম দীপ্ত কণ্ঠে বলেন, এবং যেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ফ্রেশ সিলেকশন করতে গেলে সেই আধা সেনা নামানোর মতন ব্যাপার, যে প্যারামিলিটারি ফোর্স যদি করা যেত, যদি এমন ডিজাস্টার তো হচ্ছে যেখানে গিয়ে প্যারামিলিটারি হয়তো কোনো ফাংশন নেই, কিন্তু যুদ্ধকালীন তৎপরতা যদি করতে হয় তাও 3 মাসে এই প্রক্রিয়া কিন্তু সম্ভব হবে না। এটা কার্যত সিদ্ধান্তও বলেছেন। এখন সেই জায়গা থেকে কী পোস্ট আমরা অ্যারেঞ্জ করছি, যে কারা বসবেন এই পরীক্ষায়। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটা দাবি উঠছে যে এই যে পুরনো সিলেকশন 2016 সিলেকশন প্রসেস, এখানে নতুন ফ্রেশ ক্যান্ডিডেটরাও বসতে পারবেন। তো কারা বসছেন পরীক্ষা, এটার ক্লারিফিকেশন এই ভিডিওতে দেবো, অর্ডারে উল্লেখ আছে, এবং সে বিষয়টা নিয়ে হয়তো একটু ক্লারিফিকেশনের জন্য স্কুল সার্ভিস কমিশনার ভাবছে ব্যাপারটাকে নিয়ে, তারা হয়তো ডিভিশন বেঞ্চে আবার একটা এই ক্লারিফিকেশন আনতে যেতে পারে, তো সেটা নিয়ে পরে বলছি। বাট কারা বসবে আপনাদের এই ভিডিওতে আপনার পেজে আপনি বুঝতে পারবেন যে এই পরীক্ষায় কারা বসতে চলেছে, কোন পরীক্ষায় কত প্রার্থী আছে, 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় কতজন প্রার্থী অ্যাপিয়ার করেছিলেন সেই সময়, সেই তথ্য আপনাদের পরিসংখ্যান তুলে ধরবো, যেটা আজকের যে প্রেস কনফারেন্স সেখান থেকে উঠে এসে। আর কমিশন আবার কেন ডিভিশনে যাচ্ছে ওই ক্লারিফিকেশনটুকুর জন্য, যে কারা এই পরীক্ষায় বসবেন। কারণ কোনো গাইডলাইন নেই, সুপ্রিম কোর্টের এখানে অর্ডারের কোনো গাইডলাইন নেই। এটা সরকারকেই ঠিক করতে হবে, এটা কমিশনকেই ঠিক করতে হবে, এটা এডুকেশন ডিপার্টমেন্টকেই ঠিক করতে হবে, এটা মধ্যশিক্ষা পর্ষদকে ঠিক করতে হবে, যে এন্টায়ার প্রসেসটা তারা কীভাবে ইনিশিয়েট করবে, কোথাও কোনো ফাঁক ফোকর আবার কি থেকে যাবে, সম্ভাবনা অনেকটাই আছে। যে সুপ্রিম কোর্টের সেই অর্ডার কপিতে আপনাদের নিয়ে যায়, যেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের সিজিআই তিনি লিখছেন অর্ডারে, দ্য ডিসেবল ক্যান্ডিডেট, তারা বলে ডিসেবল ক্যান্ডিডেটদের চাকরি থাকছে যতদিন না এই সিলেকশন প্রসেস ইনিশিয়েট হচ্ছে ততদিন পর্যন্ত। তারপরের প্যারাগ্রাফ 49 প্যারাগ্রাফে পরিষ্কার উল্লেখ করা আছে, দ্য ডিসেবল ক্যান্ডিডেট মেনশন ইন প্রিভিয়াস প্যারাগ্রাফ উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস। টার্মটা একবার দেখুন, ফ্রেশ সিলেকশন প্রসেস, নট ফ্রেশ রিক্রুটমেন্ট, আর সেটা নিয়ে ইফ রিকোয়ার্ড উইথ এজ রিল্যাক্সেশন অ্যান্ড আদার কনসেশন। তো সেক্ষেত্রে যদি কোনো ছাড়পত্রের মানদণ্ড তৈরি করতে হয় সেটাও তারা পাবেন, এবং সেক্ষেত্রে বয়সের ছাড়ও তারা পাচ্ছেন। সিমিলারলি এখান থেকে শুরু হচ্ছে ফ্রেশ বা যারা নন টেন্টেড প্রার্থী আছে তাদের কথা। সিমিলারলি আদার ক্যান্ডিডেট হু আর নট স্পেশালি টেন্টেড উইল অলসো বি এলিজিবল টু পার্টিসিপেট। অর্থাৎ যারা টেন্টেড ধরা পড়েননি, কোনো সেক্টরে তাদের নাম নেই, তারা কিন্তু এই রিক্রুটমেন্টে এই ফ্রেশ সিলেকশনে তারা পার্টিসিপেশন করবেন উইথ অ্যাপ্রোপ্রিয়েট এজ রিল্যাক্সেশন, এবং সেক্ষেত্রে যথাযথ বয়সের ছাড়পত্র তারা পাবেন। ইন আওয়ার ওপিনিয়ন, তো তাদের ওপিনিয়ন যেটা, তাদের মতামত যেটা, সাচ এ ডিরেকশন উড বি ফেয়ার অ্যান্ড জাস্ট অ্যাজ ইট would allow this candidate to take part in the fresh selection process which should now be initiated to fill the vacancies. অর্থাৎ এখানে পরিষ্কার যেটা বলতে চাইছেন, ফ্রেশ সিলেকশন প্রসেস অর্থাৎ নট এ ফ্রেশ রিক্রুটমেন্ট। ফ্রেশ রিক্রুটমেন্ট বলতে নতুন করে বিজ্ঞপ্তি দাও আপ টু নোটিফিকেশন পর্যন্ত যতজন এলিজিবল প্রার্থী পাওয়া আছেন, যারা সমস্ত ট্রেনিং বা তাদের যোগ্যতা অর্জন করেছেন, সেক্ষেত্রে ফ্রেশ রিক্রুটমেন্টে তারা বসতে পারতেন। বাট এক্ষেত্রে বলা যায় ফ্রেশ সিলেকশন প্রসেস, অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট নয়, মানে নতুন কোনো ফ্রেশ রিক্রুটমেন্ট হচ্ছে না, ফ্রেশ সিলেকশন মানে ওই যে সিলেকশন প্রসেস এর আগে ছিল সেটাতেই যারা পার্টিসিপেশন করেছিলেন শুধুমাত্র তারাই এই নিয়োগের ক্ষেত্রে তারা বসবেন। তো এই দুটোর মধ্যে একটু তফাৎ রয়েছে, ফ্রেশ সিলেকশন প্রসেস আর ফ্রেশ রিক্রুটমেন্ট প্রসেস। এইটারই একটা ক্লারিফিকেশনের জন্য সিদ্ধার্থবাবু আজকে বলেছেন, যেটার জন্য হয়তো ডিভিশনে তারা আবার যাচ্ছেন এই ব্যাপারটাকে নিয়ে। আর যেখানে গিয়ে ফ্রেশ সিলেকশন প্রসেস বলতে কাদেরকে কারা বসছে তার একটা ক্লারিফিকেশন তারা হয়তো ডিভিশন বেঞ্চের অর্ডার থেকে জাজমেন্ট যারা ছিল সাব্বির রশিদি স্যার এবং দেবাংশু বসাক স্যার বেঞ্চে, তারা হয়তো এখানে গিয়ে ক্লারিফিকেশন নিতে পারে, হয় এখান থেকে নাহলে সুপ্রিম কোর্ট থেকে। এবার বাকি অ্যাসপেক্টে আসে যাক, যদি ফ্রেশ সিলেকশন প্রসেস বুঝে গিয়ে থাকেন তো ফার্স্ট SLST এবং থার্ড RLSTর যে পরীক্ষা, তো ক্যাটাগরি ভিত্তিক আমরা যদি ভ্যাকান্সির দিকে তাকাই, 11-12 ভ্যাকান্সি ছিল 5,712, আর সেক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা প্রায় 1.5 লাখ ক্যান্ডিডেট তারা কিন্তু এই পরীক্ষা দিয়েছিলেন। আবারও বলছি, ফর্ম ফিল আপ কতজন করেছিলেন তার ডাটাবেস এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। তো যারা পরীক্ষা অ্যাপিয়ার করেছিলেন, যাদের OMR শিট
এখানে ওখানে আছে, তো সেই সংখ্যাটা হচ্ছে 1.5 লক্ষ তারা পরীক্ষা অ্যাপিয়ার করেছিলেন। এন্টার প্রায় 22 লক্ষের কাছাকাছি সব মিলে 80 গোটা বিষয়টা সেটা নিয়ে। তো 9-10 ক্ষেত্রে ভ্যাকান্সি 12,905, এটা নোটিফাইড ভ্যাকান্সি, তো সেটাই থাকবে, এটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে বেড়ে গেলে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়ে যাবে ফ্রেশ সিলেকশনের বদলে। তো 12,905, তো সেক্ষেত্রে 1,41,000 প্রার্থী তারা পরীক্ষা বসেছিলেন, তারা ওএমআর ভরেছিলেন। গ্রুপ সির ক্ষেত্রে 2,067টা, সব থেকে বেশি দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডিতে হচ্ছে। গ্রুপ সির ক্ষেত্রে 2,067টা মাত্র পোস্ট গোটা ওয়েস্ট বেঙ্গলে। তো সেক্ষেত্রে 8 লক্ষের গায়ে প্রার্থী তারা বসেছিলেন এই পরীক্ষায়, তারা ওএমআর ভরাট করেছিলেন। কতজন অ্যাপিয়ার কতজন ফর্ম ফিল আপ করেছে সেই ডাটা কিন্তু নেই, সেই ডাটা এটা নয় অ্যাকচুয়ালি। তার গ্রুপটির ক্ষেত্রে 3,956, সেক্ষেত্রে 11 লাখ পরীক্ষার্থীর মধ্যে মাত্র 9,356 জন চাকরি পেয়েছেন। এবার এটা তো একটা ফান্ড স্ট্যাটিস্টিক আপনাদের তুলে ধরলাম, বুঝতেই পারছেন কারা বসছেন, কী কী বৃত্তান্ত আছে। যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে তাদের ক্ষেত্রে একটা ছোট্ট কথা বলে দিই, নাহলে পরে ভুলে যাবো। সেটা হচ্ছে, যদি আপনার বাড়ির জমির দলিল হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার ওই জমির সত্তা আপনার থেকেও কেড়ে নিতে পারবে না। তার অনেক পদ্ধতি আছে, সে পদ্ধতি নিয়ে একটা ভিডিও করে দেবো। যাদের অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে, যারা বসেছিলেন ওই টাইমে অ্যাডমিট কার্ড নেই বা রোল নাম্বার জানেন, তাদের ক্ষেত্রে কী পদ্ধতিতে আপনি রিকভারি করবেন গোটা বিষয়টা, একটা সমতুল্য ডকুমেন্ট অ্যাডমিট কার্ডে কী করা হয় সেটা নিয়ে পরে আসবো। কিন্তু একবার ভাবুন, যেটা আপনাদের বলতে যাচ্ছিলাম, এই যে ভ্যাকেন্সি যেগুলো আছে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আছে, গ্রুপ সি 2,067 জন, তার মধ্যে 852 জন সামথিং। ধরুন যে 1200 জন চাকরি পেয়েছে, 8 লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে ওয়েটিংয়ে ঘাপলা, ওএমআর শিটে ঘাপলা, নাম্বার ম্যানিপুলেশন সব হয়েছে, এক্সেস অ্যাপয়েন্টমেন্ট সব হয়েছে। তারপরে গিয়েও প্রায় 1200 ক্যান্ডিডেট চাকরি পেয়েছিলেন। এদের সঙ্গে মিলেমিশে গিয়ে তারা তাদের মেধার জোরে তারা চাকরিটা পেয়েছিলেন। আজকে তাদের চাকরিটা চলে গেছে। মানে কতটা কম্পিটিশন করে এরা পেয়েছে। প্রথমত ভ্যাকান্সি এতটা কম, সেখানে গিয়ে তারা আলটিমেটলি প্যানেলের ঠাঁই পেলেন এক্সট্রা অর্ডিনারি ক্যান্ডিডেটরা, যারা চাকরিটা পেয়েছিলেন এই প্যানেলে প্রত্যেক 9, 10, 11, 12 সব ক্ষেত্রে এক্সট্রা অর্ডিনারি। এতটা কারাপশনের মধ্যে দিয়েও তারা তাদের চাকরিটাকে কায়েম করতে পেরেছিলেন। নোবেল তো একে তাকে নয়, নোবেল এদেরকে দেওয়া উচিত। কেন নোবেল পাওয়ার জন্য? মানে এ তো নোবেল পাওয়া, এতটা কারাপশন, এতটা দুর্নীতি, তার মধ্যে ওই প্যানেলে যেখানে 0 থেকে 53 হচ্ছে, 53-র পাশে ঠিক মেধা দিয়ে, একটা হচ্ছে জোট চুরি করে 53 করা, একটা শরীর সত্যি 53 পাওয়া, দুটোর মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য ছিল। গোল্ড মেডেলিস্ট রবীন্দ্রবাদী এক প্রার্থীর কারণ আমরা দেখেছি, তো সেক্ষেত্রে উনি একা নন, জানেন তো। গোল্ড মেডেল এই প্যানেলে যারা সত্যিই বৈধভাবে চাকরি পেয়ে ঠাঁই পেয়েছিলেন, চাকরি করছিলেন এতদিন ধরে, যাদের বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণ পাওয়া যায়নি, প্রত্যেকে গোল্ড মেডেলিস্ট একজন। তার কারণ হচ্ছে এত দুর্নীতির পাশে 0 থেকে 53 হয়ে যাওয়ার পরে ওই 53-র পাশে মেধা দিয়ে পড়াশোনা করে, অধ্যবসায় করে, পরিশ্রম করে তারাও আছে চাকরিটাকে পেয়েছিলেন। কম্পিটিশনটা কোন লেভেলের! একে তো ভ্যাকান্সি এত কম গোটা ওয়েস্ট বেঙ্গলে, তারপরে গিয়ে মানে এতটা কম্পিটিশনের মধ্যে সেখানে গিয়ে এই দুর্নীতি যুক্ত প্যানেলে নিজেকে সেখানে এস্টাবলিশমেন্ট করা হিউজ টাস্ক। এত বড় কঠিন কাজ মনে হয় অন্য কোনো ক্ষেত্রে হয়নি। তারপরে গিয়ে তাদের চাকরিটা চলে গেল। মানে এরা যারা চাকরি চলে গেল, সত্যি কথা বলতে মানে সেটা অন্য কোনো অ্যাঙ্গেলে আপনি কীভাবে ডিকটেট করবেন বলুন? কোনো ব্যাখ্যা নেই। জাস্ট এটুকুই বলার, উৎসবে না ফিরে পড়াশোনায় ফিরুন, কারণ অন্য কোনো রাস্তার এখান থেকে সত্যি দেখা যাচ্ছে না। রিভিউ একবার বলছে, কালকেই দিদি বসে ঘোষণা করে দিলেন তারা সুপ্রিম অর্ডার কমপ্লাই করছে। এসএসসি কমিশন এসে দায়িত্বহীন ভাষায় বলছে অর্ডার কমপ্লাই করছে। তো রিভিউর জায়গাটা কোথায়? রিভিউ একটা করবে, তো রিভিউ তো পসিবিলিটি 0.001% থাকে। তো আর এই অর্ডার যে বিচারপতি যিনি আছেন, যিনি 2 মাস ধরে অর্ডার লিখেছেন, সেই অর্ডার রিপ্লেসমেন্ট হওয়ার জায়গা নেই। না এই সরকার চাইবে যে যোগ্য আর অযোগ্যদের একটা সুন্দর একটা তালিকা, ফ্রেশ তালিকা, আর তারা গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে বলবে যে নিন এবার করে দিন বাছাই। তারা সেটা কোনো দিনই করবে না। করলে আগেই করতে পারতো, করলে ডিভিশন বেঞ্চের সময় করতে পারতো, করলে সুপ্রিম কোর্টে 1 বছর হতে গেল মামলা চলছে, সেখানে গিয়ে করতে পারতো। করেনি যখন, তখন করবে না। উৎসবে না ফিরে পড়াশোনায় ফিরুন। ধৈর্য রাখতে হবে, পরিস্থিতি খুবই খারাপ, ধৈর্য রাখুন আর চেষ্টা করুন আপনার যে মেধা ছিল, আপনার নিজের আত্মবিশ্বাস যেটা ছিল, সেটাকে আবার কায়েম করা, যেটা খুবই কঠিন। মানে এই সময় কি কতটা মনে থাকবে সেটা একটা ব্যাপার। আর টেবিলগুলোকে পরিষ্কার করে, বইগুলোকে নামানো, চোখের জল দিয়ে, হয়তো প্রথম পাতাটা হয়তো চোখের জলটা দিয়ে ভিজে যাবে। তো সেই জায়গা থেকে কিছু করার নেই। মানে এতটা দুর্নীতিযুক্ত একটা বিচার, মানে একটা পুরো সিস্টেম, সেই খারাপ সিস্টেমের বলি আজকে বহু সংখ্যক যোগ্য প্রার্থী। তাদের আর্তনাদ
কোথায় তারা বলবেন? আরজি করার মতন এত ঘটনা ইন্টারন্যাশনালি যার প্রভাব পড়েছে, সেখান থেকে পর্যন্ত সেই জাস্টিসটুকু আসছে না। আর সেখানে গিয়ে কি করে জাস্টিস আসবে আমি জানি না। মানে কত আজকে যারা আন্দোলন বলছেন আন্দোলন করো, আজকে মানসিকতা কোন জায়গায় থেকে আন্দোলনটা করবে? সেই পায়ে সে শক্তিটা আছে, মনের মধ্যে সেই ক্ষমতাটুকু আছে, সেই ধৈর্য কোথায়, সে পেশেন্স কোথায় আছে যেটা নিয়ে শক্ত হাতে আন্দোলনটা হবে? যাই হোক, আন্দোলন হোক, পাশাপাশি পড়াশোনায় ফিরুন, পড়াশোনা করুন, চেষ্টা করুন আবার নিজেকে সফলভাবে মর্যাদা দিয়ে আবার পুনরায় প্রতিস্থাপন করতে। ধন্যবাদ।